আফগানিস্তানের জেনারেশন বাই জেনারেশন ইমপ্রুভ হচ্ছে, আমাদের কিন্তু জেনারেশন বাই জেনারেশন ইমপ্রুভ হচ্ছে না। আন্ডার 19 পর আমাদের এই জায়গাটা কোনো আন্ডার 23 ধাপ নাই। বাংলাদেশের পেসাররা বিশ্বমানের, কিন্তু বাংলাদেশের পেসারদেরকে সহযোগিতা করছেন না ব্যাটসম্যানরা। আমাদের পেস বোলাররা আরো ভালো করতে পারতেন যদি স্পিন ডিপার্টমেন্ট থেকে সাপোর্টটা আসতো। আমাদের তো এখন স্পিনারই নেই। ওয়ালটন স্মার্টফোন প্রেজেন্স ক্রিকেট টকে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতো আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামি। বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ করেছে, এটা নিয়ে আপনি অনেক কথা বলেছেন, কিন্তু ইংল্যান্ড একটা চ্যাম্পিয়ন দল, লাস্ট কয়েক বছর আসলে তাদের কি হয়েছে যে তারা আসলে আইসিসি টুর্নামেন্টগুলোতে এমন ভরাডুবি? দেখেন, ইংল্যান্ডের মতো একটা চ্যাম্পিয়ন দল যারা আকাশে উঠছিল তারা মাটিতে নেমে এসেছে। এর পেছনে সবচাইতে বড় কারণের জায়গাটা হচ্ছে তাদের 50 ওভারের ডোমেস্টিক কম্পিটিশনের একটা স্বল্পতার জন্য। দেখেন, ইংল্যান্ডের মতো চ্যাম্পিয়ন দল তারা এই পর্যায়ে নেমে এসেছে। এর কারণটা হচ্ছে 2019 সালের পর থেকে ইংল্যান্ডের যে 50 ওভার্স টুর্নামেন্ট, যেটা ডোমেস্টিক কম্পিটিশনটা, সেই 50 ওভার্স ডোমেস্টিক কম্পিটিশনটা এবং দ্য 100 একই সঙ্গে আসলে হয়। এবং এই সাম্প্রতিক সময়ে দ্য 100 এবং 50 ওভারের ডোমেস্টিক কম্পিটিশনটা একই সঙ্গে হওয়াতে সব টপ রেটেড ক্রিকেটাররা দ্য 100টাই খেলেন, 50 ওভার্স কম্পিটিশনটা খেলেন না। হ্যারি ব্রুকের কথা যদি চিন্তা করেন, হ্যারি ব্রুক গেল 4 বছরে একটাও ডোমেস্টিক 50 ওভারের ম্যাচ খেলেন নাই। বেন ডাকেটের কথা যদি চিন্তা করেন, গেল 5 বছরে মাত্র 8টা ডোমেস্টিক ম্যাচ খেলেছেন 50 ওভারের ফরম্যাটে। আপনি ফিল সল্টের কথা যদি চিন্তা করেন, ফিল সল্টও গেল 2 বছরে তিনি একটাও ডোমেস্টিক 50 ওভারের ম্যাচ খেলেন নাই। আপনি স্মিথ, তাদের উইকেট কিপার, তার কথা যদি চিন্তা করেন, তিনি গেল 5 বছরে কোনো ডোমেস্টিক 50 ওভারের কম্পিটিশন ম্যাচ খেলেন নাই। সো এটাই আসলে মূল কারণের জায়গাটা। আপনি যদি 2015 থেকে 19 পর্যন্ত চিন্তা করেন, যে দলটা ছিল, বেন স্টোকস বলেন, ওয়েন মর্গান বলেন, তারা প্রত্যেকে তাদের যে প্রো 40 টুর্নামেন্টটা হতো 40 ওভারের, সেটা রেগুলারলি খেলতেন, খুব সিরিয়াসলি খেলতেন। কিন্তু যখন থেকেই আসলে দ্য 100 এসেছে, তাদের ডোমেস্টিক সামারে যে কম্পিটিশনটা 50 ওভারের যেটা, সেটাকে একটা ডেভেলপমেন্ট প্রসিডিউরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে টপ রেটেড ক্রিকেটাররা খেলেন না। দ্য 100 এবং 50 ওভারের যেটা ডোমেস্টিক টুর্নামেন্ট, দুটো একই সঙ্গে চলে, যে কারণে সবাই দ্য 100টা খেলেন। দেখেন, এটা কিন্তু খুব একটা ইন্ডিকেশনের জায়গা যে ইংল্যান্ডের মতো একটা চ্যাম্পিয়ন দল, সেই চ্যাম্পিয়ন দল 50 ওভারের ফরম্যাটে স্ট্রাগল করছে। শুধুমাত্র তো আইসিসি টুর্নামেন্ট না, 2022 সালের পর থেকে এখন পর্যন্ত তাদের উইনিং পার্সেন্টেজটা মাত্র 40%। তার মানে এত বড় একটা চ্যাম্পিয়ন দল নিচে নেমে আসে জাস্ট বিকজ অফ তাদের ডোমেস্টিক কম্পিটিশনে 50 ওভারের ক্রিকেটের জায়গাটাকে ওইরকমভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাইলে যেই দলটার ধরেন এই ডোমেস্টিক ওই জায়গাটাই নাই, তাদের কন্ডিশনটা কি হতে পারে আপনি একটু চিন্তা করে দেখেন। একই বিষয়টা বাংলাদেশের ক্ষেত্রেও হচ্ছে, কিন্তু আমরা দেখি যে লাস্ট কয়েকটা ডিপিএল যদি বাংলাদেশের টপ লেভেলের ক্রিকেটাররা কিন্তু নিয়মিত খেলেননি, অনেকেই খেলেছেন, আবার নামমাত্র খেলেছেন। একই বিষয়টা কি বাংলাদেশের বেলায় প্রযোজ্য না, যে আসলে বাংলাদেশের ওয়ানডেতে যেই নিচের দিকে নামা, সেটার জন্য এটা দায়ী না? একটা এক্সাম্পল দিই আপনাকে। আফগানিস্তানের আপনি যদি ডোমেস্টিক ক্যালেন্ডারটা খেয়াল করে দেখেন, বছরে 6টা 50 ওভারের টুর্নামেন্ট হয়, বছরে 6টা 50 ওভারের টুর্নামেন্ট হয়। একটু চিন্তা করে দেখেন, আমরা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসার আগে বিপিএল খেলেছি। অনেকে সেই বিষয়টাকে দায়ী করছেন যে বিপিএল 20 ওভার্স ফরম্যাট থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসার কারণে আমাদের 50 ওভারের অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে না। একটু চোখটা বন্ধ করে চিন্তা করে দেখেন তো, মোহাম্মদ নবীও তো বিপিএল খেলেছেন, তিনি তো মাঝখানে আর কোনো ওয়ানডে টুর্নামেন্ট খেলেন নাই। ইব্রাহিম জাদরানও বিপিএল খেলেছেন, এরপর হয়তো বা IL T20 খেলতে গেছেন। এসএ T20-তে একটা হিউজ নাম্বার অফ প্লেয়ার্স তারা খেলেছেন। তাহলে তারা কিভাবে অ্যাডজাস্ট করলেন 50 ওভারের সেই টুর্নামেন্টে? তারা অ্যাডজাস্ট করেছেন এই কারণে, যে দেশের বছরে 6টা 50 ওভারের টুর্নামেন্ট হয়, তো তাদের তো সেই অ্যাডজাস্টমেন্টের জায়গাটা আসলে থাকবে। এখন আমাদের একটা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আছে, আপনি অ্যাডজাস্টমেন্টের কথা বলছেন। গেল 3-4 বছর ধরে পবিত্র মাহে রমজানের সময় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা পড়ছে। এখন আমরা সেই জায়গাটায় ক্যালেন্ডারের রেকটিফিকেশনটা যেরকম করতে পারি নাই, আবার এই ক্যালেন্ডারটা রেখে যদি আমরা এই জায়গাটা প্লেয়ারদেরকে একটু স্বস্তি দিতাম, স্ট্যান্ডার্ড অফ দ্য গেমটা বৃদ্ধি করতে চাইতাম, ডে নাইট ফরম্যাটে করতে পারতাম, তাহলে যেটা হতো যে পবিত্র রমজান মাসে যে বিষয়টা ঘটে যে প্লেয়ারদের নিউট্রিশনাল ফ্যাক্ট একটা সমস্যা হয়, প্রচণ্ড গরমের মধ্যে আগের দিন রোজা রাখছেন, আবার কেউ কেউ ম্যাচ ডে তো রোজা রাখছেন। যদি ব্যাপারটা এরকম ঘটতো, ধরেন ক্যালেন্ডার আমরা চেঞ্জ করতে পারছি না, কিন্তু যদি এরকম হতো যে দুপুর 2টা থেকে ম্যাচ শুরু হচ্ছে বা 3টা থেকে ম্যাচ শুরু হচ্ছে, সেটা ডে নাইট হচ্ছে, তখন কিন্তু মৃত্যুঞ্জয়ের মতো পেস বোলার এসে স্পিন বল করতো না, ইবাদতের মতো পেস বোলার এসে স্পিন বল করতো না, তখন একটা ইভেন্ট কম্পিটিশন হতো। দেখেন যে বিষয়টা ঘটেছে, বিপিএলে অনেক বেশি মাত্রায় ব্যাটসম্যান, ডিপিএলে ঢাকা প্রিমিয়ার লিগে অনেক বেশি ব্যাটসম্যান ডমিনেটিং গেম হয়ে যাচ্ছে, বোলাররা চ্যালেঞ্জ দিতে পারছেন না রমজান মাসের জন্য। এখন আমি আবারও বলছি যে ক্যালেন্ডারটাই এমনভাবে আমাদের, যে রমজান মাস তো বছরের পরিক্রমায় ঘুরে আসছে, তো আপনি হয়তো বা সেটাকে পরিবর্তন করতে পারছেন না, কিন্তু আপনি তো চাইলে ডে নাইট খেলা দিতে পারতেন। মিরপুরে যে খেলাগুলো হচ্ছে ডে নাইট খেলা হলে কিছুটা ইভেন্ট কম্পিটিশন হতো, স্ট্যান্ডার্ড অফ দ্য গেম বৃদ্ধি করা যেত। সেটা আমরা আসলে কতটুকু চিন্তা করতে পেরেছি, সেটা একটা বিষয় প্রশ্ন আসবে। ডেইলি স্টেইন একটা মন্তব্য করেছেন আজকে যে আগামী 10 বছরের মধ্যে আফগানিস্তান আইসিসির কোনো ইভেন্ট, কোনো টুর্নামেন্ট তারা জিতবে। আপনি আসলে এটার সঙ্গে কতটা একমত?
আমি 100% একমত পোষণ করে আগামী 10 বছরের মধ্যে আফগানিস্তান কোনো একটা আইসিসি টুর্নামেন্ট জিতবে, অন্তত এশিয়া কাপ জিতবে, এটা আমি বিশ্বাস করি। কেন বিশ্বাস করি দেখেন, প্রথমত আমাদের বাংলাদেশের ক্রিকেটেরও কিন্তু একটা গোল্ডেন জেনারেশন ছিল, যেটা আমি 2015 থেকে 19 পর্যন্ত বা 12-13 থেকে 19 পর্যন্ত বলতে পারি। কিন্তু এই জেনারেশনের পর কিন্তু একটা জেনারেশন গ্যাপ তৈরি হয়ে গেছে, নতুন কেউ সেই জায়গাটা আপলিফ্ট করতে পারছে না। কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন যে আফগানিস্তানে রশিদ খানরা সেকেন্ড জেনারেশন, তাদের জেনারেশনের পর যে থার্ড জেনারেশনটা আসছেন, সেই থার্ড জেনারেশনটা কিন্তু আরও ভয়ঙ্কর। আজমাতুল্লাহ উমরজাই, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান। ফোর্থ জেনারেশন যদি দেখেন, সাদেকুল্লাহ আতাল, নূর আহমেদরা আরও ভয়ঙ্কর। তো জেনারেশন বাই জেনারেশন ইমপ্রুভ হচ্ছে, আমাদের কিন্তু জেনারেশন বাই জেনারেশন ইমপ্রুভ হচ্ছে না। এবং আফগানিস্তানের জেনারেশন বাই জেনারেশন ইমপ্রুভটা কেন হচ্ছে? কারণ তাদের ডোমেস্টিক স্ট্রাকচার, তাদের 32টা প্রভিন্সের প্রত্যেকটা জায়গাতে নিজস্ব ঘরোয়া লিগ হয় 3 ফরম্যাটে, তাদের বছরে 7টা ওয়ানডে টুর্নামেন্ট হয়, 3টা টি20 টুর্নামেন্ট হয়, 2টা 4 দিনের ম্যাচের টুর্নামেন্ট হয়। তাদের 3টা হাই পারফরমেন্স সেন্টার আছে, একটা কাবুলে, একটা কান্দাহারে, একটা জালালাবাদে। এবং এই হাই পারফরমেন্স সেন্টারের কনসালটেন্সি করেছেন আমাদের বাংলাদেশের আমিনুল ইসলাম বুলবুল, যিনি আইসিসির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার ছিলেন। তাদের বেতন কিভাবে হয় জানেন? তাদের বেতন 100-80 পেতে হয়। মানে 100-80 পেতে বলে ধরেন 20 হচ্ছে প্রত্যেকটা ডোমেস্টিক কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারলে সেটা 20 ইভ্যালুয়েশন, তাদের ডিসিপ্লিন কেমন সেটাতে 20 ইভ্যালুয়েশন, তাদের টেকনিক্যাল আপগ্রেডেশন কেমন হচ্ছে সেখানে 20 ইভ্যালুয়েশন। সো আলটিমেটলি এই 100-80 পেলে দেন সেই প্লেয়ার বেতনের অন্তর্ভুক্ত হচ্ছে। খুব মজার এবং খুবই চমৎকার সিস্টেম। তাদের যে 3টা হাই পারফরমেন্স সেন্টার আছে বলছিলাম, এখানেই তো প্লেয়ারদের টেকনিক্যাল আপগ্রেডেশন হয়। আমাদের বাংলাদেশে কিন্তু কোনো হাই পারফরমেন্স সেন্টারের জায়গা নাই। এবং সেই হাই পারফরমেন্স সেন্টারগুলো কারা কারা দেখেন? ইমরান ফারহাদ দেখেন, এবং সেই সঙ্গে দেখেন হচ্ছে রানা নাবিদুল হাসান। আপনি এক একটা আইসিসি টুর্নামেন্টের আগে তাদের কোচিং প্যানেলটা খেয়াল করে দেখবেন। 23 বিশ্বকাপ ইন্ডিয়াতে অজয় জাদেজা ছিলেন তাদের কোচিং প্যানেলে, 24 টি20 বিশ্বকাপ ছিল ওয়েস্ট ইন্ডিজে, ডোয়াইন ব্র্যাভো ছিলেন সেই জায়গাটায়, 25 চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে ইউনুস খান ছিলেন সেই জায়গাটায়। আপনি মাস্টার প্ল্যানিংটা চিন্তা করছেন? আমরা যেটা ভাবি না যে আফগানিস্তানে ক্রিকেটিং ইনফ্রাস্ট্রাকচার নেই, কথাটা ভুল। আফগানিস্তানের লিস্টে কম্পিটিশন যখন চলে 50,000 দর্শক সেই লিস্টে কম্পিটিশনের খেলা দেখে। আমাদের আইডিয়াই নাই আফগানিস্তানে কি কি আছে। তারা স্টেডিয়াম যেগুলো তৈরি করেছে, ইউএসএআইডি, ইন্ডিয়া এবং সংযুক্ত আরব আমিরাত তাদেরকে ফান্ডিং করেছে, পেট্রোলিয়াম কোম্পানি কিছু তাদেরকে ফান্ডিং করেছে, 32টা প্রভিন্সে 32টা স্টেডিয়াম তারা করেছে। তাদের ক্রিকেট কিন্তু 8টা অঞ্চলে বিভক্ত। সেই 8টা অঞ্চলে বিভক্ত, সেই অঞ্চলগুলো খুবই স্ট্রং। এবং আঞ্চলিক কম্পিটিশন, রিজিওনাল ক্রিকেট, এগুলো একটা ম্যাসিভ রেভলিউশন হয়েছে, যে কারণে আপনি দেখবেন যে ডে বাই ডে তাদের জেনারেশনাল ক্রিকেটার বৃদ্ধি পাচ্ছে। এবং এটাই বোঝা যায় যে আসলে ওই যে জেনারেশন বাই জেনারেশন যদি টাফ প্লেয়ার তৈরি হয়, তাইলে পরে সেই টিম তো আসলে ট্রফি না জিতলেও, ধরেন সাউথ আফ্রিকাও কোনো ট্রফি জিতে নাই একটা চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া, কিন্তু টপ রেটেড ক্রিকেটিং নেশন আপনি তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারবেন। বাংলাদেশ স্পিনে দুর্বল, বা বাংলাদেশি স্পিনাররাও এই মুহূর্তে ভালো করছে না, পেসারদের জয় জয়কার। আসলে কি বাংলাদেশের পেসাররা বিশ্বমানের? আমরা দেখেছিলাম যে নতুন বলে বাংলাদেশের পেসাররা উইকেট তুলতে পারেন না। মুস্তাফিজুর রহমানের কথা বলে শেষ কয়েকটা আইসিসি ইভেন্টে তার কিন্তু ভালো দলের বিপক্ষে ভালো পারফরমেন্স নেই। তাদেরকে কি আমরা আসলে যেভাবে রেট করছি ওভাবে রেট করার যোগ্য? আসলেই কি বিশ্বমানের? আমি বলবো বাংলাদেশের পেসাররা বিশ্বমানের। বাংলাদেশের পেসাররা বিশ্বমানের, কিন্তু বাংলাদেশের পেসারদেরকে সহযোগিতা করছেন না ব্যাটসম্যানরা। কারণ খুব সিম্পল ব্যাপার, আপনি যখন স্কোর বোর্ডে 230-240 রান, তখন পেস বোলারদের মেন্টাল মোটিভেশনের জায়গাটা, সাইকোলজিক্যাল মোটিভেশনের জায়গাটা খুব একটা থাকে না। এর মধ্যেও তারা যে কাজটা করছেন এখন পর্যন্ত, আমার কাছে মনে হয় তারা খুব ভালো কাজ করছেন। হ্যাঁ, মিড ওভার্সে উইকেট পারচেস করার যে জায়গাটা, যেটা ইবাদত আমাদের জন্য করতেন 2022-23 সালে আমরা দেখেছি, মিড ওভার্স উইকেট পারচেস করার জায়গাটা আমার মনে হয় নাহিদ রানা যদি একটু হেল্প পেতেন অন্য কোনো বোলারের কাছ থেকে, একটা বোলিং পার্টনারশিপ তৈরি হতো। আমার কাছে আরও বেশি মনে হয় কি যে আমাদের পেস বোলাররা আরও ভালো করতে পারতেন যদি স্পিন ডিপার্টমেন্ট থেকে সাপোর্টটা আসতো। আমাদের তো এখন স্পিনারই নেই। রিশাদ খুব ভালো বল করেছেন এই টুর্নামেন্টে, তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। কিন্তু অ্যাপার্ট ফ্রম রিশাদ, এই টুর্নামেন্টটা ছাড়া লাস্ট 2 বছরে চিন্তা করলে সাকিব আল হাসানের ছাড়া তো আমাদের আসলে স্পিন ডিপার্টমেন্ট একদম শূন্য। সো আপনাকে ওই পেস বোলারদের জায়গাটা, কার্যকারিতাটা বেটার ওয়েতে পেতে হলে পার্টনারশিপটা প্রয়োজন, বোলিং পার্টনারশিপটা প্রয়োজন। এবং our pacers should be backed up by our spinners. সেই ব্যাকআপটা তারা পান না, এবং they should be backed up by the batters. ওই ব্যাটারদের কাছ থেকে ব্যাকআপটা তারা পান না। একটা সময় বাংলাদেশ দল বলতে ছিল স্পিন, আমরা দেখেছি যে মাত্র একজন পেসার নিয়ে খেলতে নামতেন। সেই জায়গা থেকে এত এত ভালো স্পিনার থাকা সত্ত্বে এখন আসলে স্পিনাররা কোথায় হারিয়ে গেল? কেন নতুন স্পিনার তৈরি হয়নি? দেখেন, এখন মডার্ন ডে ক্রিকেটের ট্রেন্ডটা পাল্টে গেছে। মডার্ন ডে ক্রিকেটে খুব বেশি ফ্ল্যাট উইকেটে খেলা হয়। মডার্ন ডে ক্রিকেটে এখন ওয়ান ডে ক্রিকেট 2 পাশ থেকে 2টা নতুন বলে খেলা হয়, বলটা অত পুরনো হয় না। এবং মডার্ন ডে ক্রিকেটে খুব বেশি বিগ টার্নার অফ দ্য বল আসলে তৈরি হয় না। যেটা হয় ওভার স্পিন করা বোলার। একটু টেকনিক্যাল জায়গায় ব্যাখ্যা দিচ্ছি। আমাদের স্পিনাররা সাইড স্পিন করে অভ্যস্ত।
ওয়ার্ল্ড ক্রিকেট চলে গেছে এখন ওভার স্পিনে। ওভার স্পিনে খুব বেশি টার্ন করান না বোলাররা, জোরে বল করেন, আই লাইনের নিচে বল করেন এবং স্কিট করে। দেখবেন যে ব্যাটসম্যানদের জন্য সিঙ্গেল নেওয়াটা খুব কঠিন হয়ে যায়। প্রবলেমের জায়গা যেটা আমাদের এখানে যে সমস্ত উইকেটে খেলা হয় সেই সমস্ত উইকেটে স্পিন বোলারদের আসলে গিয়ে বলটা ছাড়লেই বাকি কাজ পিচ করে দেয়। সো আলটিমেটলি তারা নিজেদের ওভার স্পিন বা বলের রোটেশনের উপর কাজ তারা করার খুব বেশি এনকারেজমেন্টটা পান না। আগে যেটা ছিল একটা সিঙ্গেল বলে খেলা হইতো 50 ওভারের ক্রিকেটে, তো বলটা পুরনো হয়ে গেলে পরে ওই স্পিনারের জন্য ইজি ছিল। এখন দুই পাশ থেকে দুইটা নতুন বলে খেলা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে স্পিনারদের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তখন কিন্তু মুতাইয়া মুরলী ধরনের মতো এরকম হিউজ টার্নার বোলার কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে প্রডিউস হয় না। কী হয়েছে? একটু স্কিট করা বোলার, ওভার স্পিন করা বোলার। এখন আমাদের বাংলাদেশে যে সমস্ত পিচে খেলা হয় ওই সমস্ত পিচে আসলে সাইড স্পিন নির্ভর বোলাররা গিয়ে বলটা ছাড়লেই সাকসেসফুল হন। সো ওভার স্পিন কাইন্ড অফ নেচারের বোলার তৈরি হয় না, যে কারণে বাংলাদেশ ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে স্ট্রাগল করে। খেয়াল করে দেখবেন পারভেজ রসুল 2023 ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের টপ উইকেট টেকার ছিলেন, 2022 ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সেকেন্ড হাইস্ট উইকেট টেকার ছিলেন। এখন সেটা তিনি কেন ছিলেন? কারণ তিনি ওভার স্পিন বল করেন, স্কিট করে তার বল। ঠিক আছে, ওই ধরনের বল খেলে বাংলাদেশের ব্যাটসম্যানরা অভ্যস্ত না, কারণ বাংলাদেশের স্পিনাররা সবসময় সাইড স্পিন নির্ভর এবং ওই গিয়ে জাস্ট বলটা ছাড়ে স্লো একটু মানে ফ্লাইট দিয়ে লুপ দিয়ে, ওইটা বাংলাদেশের ব্যাটসম্যানরা খেলে অভ্যস্ত। সো পারভেজ রসুল যখন একটু আই লাইনের নিচে টেনে টেনে জোরের উপর বল করতেছে ওই বল বাংলাদেশের ব্যাটসম্যানরা খেলতে পারে না। তো এটাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে স্ট্রাগল করে। আপনি দেখবেন যে সাউথ আফ্রিকার দুইজন স্পিনার মিলে টেস্টে একদম ধসায় দিয়েছিল, ব্রেসওয়েল এবার ধসায় দিয়েছেন। দে আর নট বিগ টার্নার্স, এবং তারা বিগ টার্নার না দেখে আপনার কাছে মনে হতে পারে তারা মনে হয় ভালো স্পিনার না, কিন্তু এটা রং কনসেপ্ট। মডার্ন ডে ক্রিকেটে বিগ টার্নার স্পিনার না, মডার্ন ডে ক্রিকেটে আই লাইনের নিচে একটু জোরের উপর বল যারা করতে পারে, বলের রোটেশনটা যাদের অনেক ভালো, তারাই সাকসেসফুল হচ্ছেন এবং তারাই ব্যাটসম্যানকে বেঁধে রাখতে সক্ষম হচ্ছেন। বাংলাদেশে এক্সাম্পল দিতে চাইলে একমাত্র শেখ মেহেদি ছাড়া আমাদের ওই মানের বোলার তৈরি হয় নাই গেল কয়েক বছরে। মানে এই বিষয়টার সঙ্গে হ্যাবিচুয়েট হতে পারবেন। আরেকজন বোলার আমি বলবো সোহাগ গাজী ছিলেন, ওভার স্পিন করতে পারতেন, সোহাগ গাজী ওভার স্পিনটা করতে পারতেন, বাট এই মুহূর্তে আসলে আমাদের দেশে নাই।